অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে। রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসলো অরু। অনর্গল চোখের জল ফেলতে ফেলতে ইমেইলে গিয়ে ঝাপসা চোখে তাকিয়ে টাইপ করতে লাগলো কাপা হাতে। টলটলে প্রেমের জোয়ারে বানভাসী হৃদয়টা যে তুমিহীন খরায় চৌচির হয়ে ফেটে যাচ্ছে। কোথায় তুমি জায়ান? ওরও বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিপ্লাই এলো, আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে নিভৃতে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয়, হৃদয়ে অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। হুট করে এমন একটা রিপ্লাই পেয়ে খুব অবাক হলো অরু। অবাকের চরম সীমানায় পেছনের ইমেলগুলো চেক করতে লাগলো একে একে, যেখানে ওর করা প্রত্যেকটা ইমেইলেরই আলাদা আলাদা রিপ্লাই করেছিল কৃতিক। আর সর্বশেষে যে মেসেজটা ছিল, দেখতে পারছি না, ছুতে পারছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা জায়ান কৃতিক? ঠিক সেই মেসেজের রিপ্লাই ছিল এটা। আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয়, হৃদয়ে অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। এর পরের মেসেজগুলো কৃতিক অটোমেটিক এই রিপ্লাইটাই সেট করে রেখে দিয়েছে, যার ফলরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এসেছে। আর এই মুহূর্তে এত কিছু অবলোকন করার পর ওর দৃঢ় মন বলছে, এই মানুষটা কোনো দিনও আমাকে ভুলতে পারে না। মানুষটা নিজেকে নিজে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে নয়। এটা অসম্ভব। তৎক্ষণাৎ ল্যাপটপ ফেলে রেখে সোজা নিজে গিয়ে অনুর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে প্রত্যয়ের নাম্বারে কল লাগালো অরু। ওপাশ থেকে কল রিসিভ হতে অরু তীক্ষ্ণ গলায় বলল, আমার জায়ান কৃতিক কোথায়? ওরও আসলে? প্রত্যয়কে মাঝপথে থামিয়ে দিয়ে অনুপনু রায় বলে ওঠে, অরু নই, মিসেস জায়ান কৃতিক বলছি। আপনার বসের ওয়াইফ। আমার হাজব্যান্ড কোথায়? অরুর কথায় এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল প্রত্যয়। কিছুক্ষণ দোনমনো করেও অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই। মনে হচ্ছে আজ ওরু ব্যাটে বলে ছক্কা হাঁকিয়েই ছাড়বে। তবু কিঞ্চিত গলা উঁচিয়ে প্রত্যয় বলে ওঠে, ভাই আসলে? একটুও কপটতা নয়, ছটপট উত্তর দিন, নয়তো মিসেস জায়ান কৃতিক হিসেবে নিজের ক্ষমতাগুলো ব্যবহার করতে বাধ্য হব আমি। অরুর কথা শেষ হতেই একটা বড়সড় দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয় বলল, ভাই ফার্মফেসগুতেই আছে। গত সপ্তাহে লঞ্চ অ্যাঞ্জন্স এসেছে। এখানকার হসপিটালে শিফট করা হয়েছে ভাইকে। ব্রেনে বেশ কিছু অস্ত্রোপচার করা দারুণ, এখনও জ্ঞান ফেরেনি। তবে এখনকার ডক্টররা আশা করেছেন খুব শীঘ্রই সেটা ফিরবে। প্রত্যয় আরও কি কি বলেছে তা আর কান অবধি পৌঁছায়নি অরুর। ও ফোনটা হাত থেকে ফেলে দিয়ে কিছুক্ষণ কষ্ট করে ভেতর থেকে শ্বাস টেনে তুলল। অতপর ধপ করে মেঝেতে বসে গগন কাঁপানো চিৎকার দিয়ে কেঁদে উঠল। কি ভীষণ যন্ত্রণাদায়ক সে কান্নার আওয়াজ বলে বোঝানো নয়। দু হাতে নিজের চুলগুলো নিজেই টেনে ধরে চিৎকার করে কাঁদছে অরু। ও এতদিন ধরে কি ভেবে এসেছে, কতটা ভুল বুঝেছে, অথচ ওর স্বামী দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনও লড়ছে। এতদিন তো যা ছিল ভালোই ছিল, কিন্তু এই ভুলের ব্যথা কি করে সইবে অরু? কার ভালোবাসায় সন্দেহের আঙুল তুলল ও? ছি! বিশাল হলরুমের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে হৃদয় চিরে চিৎকার করছে অরু। ওর কান্না দেখে পুরো মহল কাঁদছে। তখনও মহল্লার সরু গলি ভেদ করে অস্পষ্ট আওয়াজে অরুর কানে ভেসে আসছে মিনারের গাওয়া দুটো ব্যথাতুর গানের লাইন। আহারে আহারে, কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরই গহীন কোণে। দিনের দ্বিপ্রহর চলমান, দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। আকাশের ধূসর মেঘটুকু ধীরে ধীরে কেটে গিয়ে তীক্ষ্ণ সূর্য কিরণে ছেয়ে গিয়েছে কৃতিককুঞ্জ। পুরো গলি ফাঁকা, সেই সাথে ফাঁকা পড়ে আছে সুবিশাল বাড়ির লনটাও। এই তো মাস দেড়েক আগেও কৃতিকের বন্ধুদের হই হুল্লোড় আর কথার বহরে সর্বক্ষণ জমজমাট হয়ে উৎসব মুখর পরিবেশ ঘিরে থাকতো বাড়িটায়।
দিঘির পাড়ের বৈঠকখানায় বিকেল হলেই বসত চায়ের আসর। অথচ মাত্র এই কয়েকদিনের ব্যবধানে সব আনন্দ উল্লাস কেমন ফিকে হয়ে গেল। বাড়িটা সে আগের ভুতুড়ে বাড়ির মতোই ছিনছিন করছে এখন। চারিদিকে কেউ নেই, গন্ধটা মারাত্মক পীড়া দিচ্ছে আজকাল। আর এখন এই মুহূর্তে যা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে তা হলো ক্রন্দনরত অরুর চিৎকার। ওর কান্নার আওয়াজ মহলের চার দেওয়ালে বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে কর্ণকুহরে, যা আরও বেশি ব্যথাতর শোনাচ্ছে। আজ থেকে বছরখানেক আগেও কেউ কি জানতো যে অরু নিজের বিলেতবাসী সৎ ভাইয়ের জন্য এভাবে আর্তনাদ করবে কোনোদিন? না, জানতো না। ওরও নিজেও হয়তো জানতো না, কোনোদিন কল্পনাও করেনি। অথচ সময় ওকে কোথা থেকে কোথায় নিয়ে এলো। সবচেয়ে অপছন্দের আর বিরক্তিকর সেই ভাইয়াটার জন্য আজ অরুর এখন কষ্টে দুঃখে জান বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে চোখের সামনে দুনিয়াটা দুলছে। মানুষ পটে ভেসে উঠছে শুধু একটাই মুখ, এক জোড়া ঘোর লাগানো চোখ। নাকে এসে স্পর্শ করছে একটা পছন্দের সুঘ্রাণ। আর কর্ণকুহরে বাড়ি খাচ্ছে গাঢ় গলার আওয়াজে ডাকা একটা মাত্র শব্দ, তুই আমার হার্টবিট। গত 1 মাস ধরে মানুষটার উপর কি কি গিয়েছে কে জানে। আচ্ছা, কতটা আঘাত পেয়েছেন উনি? আগেরবারও তো মাথায় আঘাত পেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, এখন আবারও। এই 1 মাসে কি একবারও ওর কথা মনে পড়েছিল চেতনাহীন কৃতিকের? সব কিছু কবে আবার আগের মতো হবে? আচ্ছা, কৃতিক আদৌ বাঁচবে তো? নিজের মনে পায়তারা করে বেড়ানো হাজারো অনিশ্চিত প্রশ্নের জালে জড়িয়ে গিয়ে ক্রমশ কেঁদে চলছে অরু। ওর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে, মুখের ওপর সমগ্র ছড়িয়ে পড়েছে নিমের মতো তেতো-স্বাদ। গলাটা শুকিয়ে কাঠ, চোখের দৃষ্টি অস্পষ্ট আর ঝাপসা। দেখে মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে মেয়েটা। ওদিকে অরুর এহেন আর্তনাদ শুনে উপর থেকে ছুটে আসেন আজমের শেখ আর জাহানারা। অনু ডাইনিংয়ে খাবার পরিবেশন করছিল। ছোট বোনকে হঠাৎ এভাবে ভেঙে চুরে পড়ে কাঁদতে দেখে ও দৌড়ে আসে হলে। তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসে 2 হাতে আগলে ধরে অরুকে। অনু অরুকে ধরেছে ব্যাপারটা বোধগম্য হতে তৎক্ষণাৎ শরীরের সর্বশক্তি প্রয়োগ করে অনুকে একটা ছটকা মেরে দূরে সরিয়ে দেয় অরু। অরু সরিয়ে দেওয়া সত্ত্বে অনু পুনরায় অরুর দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, ওরু বোন আমার, শোন একটু আপার কথাটা। অনু আবারও অরুকে ছুতে চাইলে অরু হাতে ভর করে দূরে সরে গিয়ে ছাঁচালো গলায় বলে, একদম ছবি নামায়, তোরা সবাই মিথ্যাবাদী। অনু আকুতি ভরা কণ্ঠে ফুপিয়ে উঠে বলল, শোন একটু। অনুর কথার পাছে অরু কাঁদতে কাঁদতে বলল, কি শুনবো? আবার কি গল্প শোনাবি? তোরা আমাকে, আমার স্বামী মারা যাচ্ছে আপা, গত 1 মাস ধরে অপারেশন থিয়েটারের কামরায় দিনরাত অতিবাহিত করছি, অথচ আমি কিছুই জানি না। উল্টো তোরা আমাকে দিনের পর দিন এটা বুঝে এসছিস কি আমার জায়ান কৃতিক আমার সাথে কথাই বলতে চায় না, আমার সাথে দূরত্ব বাড়াতে চায় বলে আমাকে রেখেই ইউএসএ ফিরে গিয়েছে। কেন আপা, কেন তোরা আমার সুন্দর অনুভূতিগুলোকে এভাবে পায়ে পিষে ফেললি বল? শুধু তো ভালোই বেসেছি, অন্যায় তো করিনি। অরুর এত এত অভিযোগের পাছে অনু টুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে নাক টেনে বলল, আমার কথাটা তো একটু শোন। অরুর মাথা ঠিক নেই। এই মুহূর্তে হৃদয় আর মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে শুধুই জায়ান কৃতিক, এছাড়া আর কোনো কিছুই শোনার অবস্থাতে নেই ও। তাই অনুর কান্নাকাটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে টলতে টলতে হলরুম ত্যাগ করে অরু। হেলে দুলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে ধরা গলায় বলে, সবাই ঠকিয়েছে আমায়, আমার আপাও। অরু ধীর পায়ে চলে যাচ্ছে। আজমেরি শেখ সেদিকে তাকিয়ে শান্ত নির্জীব গলায় বললেন, কেউ ঠকায়নি তোমাকে, বরং বাঁচিয়েছে। মায়ের কথায় তাচ্ছিল্যের হাসি হেসে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগিয়ে দিল অরু। গভীর রাতে পিক পিক করে দরজার পাসওয়ার্ড খোলার আওয়াজে আচমকা তন্দ্রা ছুটে গেল নীলিমার। তবে তীব্র জ্বরের দাবাদহে ঝাপসে চোখ দুটো খুলে রাখা যাচ্ছে না মোটেই। মাথাটা ছিমছিম করছে। মাতাল মানুষের মতোই এক মনে বিড়বিড় করে যাচ্ছে নীলিমা।
কোথায় আছে, কি করছে, কেন করছে কিছুই বোধগম্য নয় ওর। শুধু মনে হচ্ছে খোলা আকাশের শূন্যতায় আপন মনে গা ভাসাচ্ছে ও। একটু পরে রুমে এসে হাজির হলো সায়র, হাতে একটা খাবারের পার্সেল। চোখ মুখ বিষণ্ণ, দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে ফিরেছে মাত্র। রুমের ভেতর প্রবেশ করে জ্বরে কাতরাতে থাকা নীলিমাকে দেখে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। গত 1.5 মাস ধরে ওদের চারজনের দিন আর রাত সমান হয়ে গিয়েছে। কখনো লস অ্যাঞ্জেলস তো কখনো সান ফ্রান্সিসকো। মোট কথা প্রাইভেট জেটে এক প্রকার ডেইলি প্যাসেঞ্জারি করেছে ওরা চারজন। তবুও আজ এতগুলো দিন পর একটু স্বস্তিতে বাড়ি ফিরেছিল সায়র, কারণ কৃতিকের জ্ঞান ফিরেছে আজ সকালেই। যেখানে ওর বাঁচার সম্ভাবনাই ক্ষীণ ছিল, ইন্ডিয়ার ডক্টররা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে ওরা 3 জন বন্ধু হাল ছাড়েনি কখনো। এশিয়ান ডাক্তারদের বুড়ো আঙুল দেখিয়ে কৃতিককে সেদিনে এমার্জেন্সি ফ্লাইটে উড়িয়ে নিয়ে এসেছিল ইউএসএ, যার ফলস্বরূপ উপরওয়ালার অশেষ রহমত এবং অ্যালিসা, অর্ণব আর সায়রের দৃঢ় মনের জোরে আজ এই পর্যন্ত ফিরে এসেছে কৃতিক। কিন্তু সায়রের এহেন দিনের পর দিন অনিয়মিত জীবনযাপন আর দিনরাত ডেইলি প্যাসেঞ্জারিতে আরেকজন যে একাকী বিষণ্ণতায় দিন কাটাতে গিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল, তা আর ঠাওর করে উঠতে পারেনি সায়র। বন্ধু মহলের সব থেকে স্ট্রং আর দৃঢ় মনোবল সম্পন্ন বেস্ট ফ্রেন্ডের এমন জীবন মরণের সন্নিহিত সময়ে দাঁড়িয়ে অন্য কিছুতেই মনোনিবেশ করার কথা যেমন নয়, ঠিক তেমনি এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে সায়রও পারেনি নীলিমার যত্ন নিতে, ওকে যথাযথ মূল্যায়ন করতে, যার ফলে নীলিমা আজ পুরোপুরি বিছানা সজ্জায়। ভাগ্যিস নীলিমার আব্বাজান এখানে নেই, নইলে আদরের মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে তিনি সায়রের কয়টা হাড্ডি আস্ত রাখতেন না সেটা ভাবনার বিষয়। নীরবে নীলিমাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে করতে আবারও দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সায়রের বুক চিরে। পরক্ষণেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে এক নজর ঘড়ির কাঁটায় চোখ রাখল সায়র। দেখল রাত তখন 1:30টার কাছাকাছি। এত রাত হয়ে গিয়েছে অথচ এখনও নীলিমার কিছুই খায়নি। সেই ভেবে সায়র তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়ে পাজামা সেট গায়ে চড়ালো। অতপর পার্সেলের খাবারগুলো প্লেটে করে নিয়ে এলো নীলিমার কাছে। নীলিমা তখনও এক মনে বিড়বিড়াচ্ছে। সায়রকে আলগোছে নিয়ে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে একটু একটু করে খাবার তুলে দিতে লাগলো নীলিমার মুখে। নীলিমা কতক্ষণ চিবোচ্ছে তো কতক্ষণ খাবার গালে নিয়ে থম মেরে বসে আছে, ওর মাথাটা টলছে। সায়র নিজের ঘাড়টা বাঁকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, কি হলো, খাচ্ছ না কেন? বেশি খারাপ লাগছে? নীলিমা চোখ বুঝেই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এই তো আমি ফিরে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, তোমাকে আর একা থাকতে হবে না। সায়র মোটেও বউকে অবহেলা করার মতো ছেলে না, একটু সুস্থ হও, তারপর পুরো আমেরিকা চষে বেড়াবো আমরা দুজন, প্রমিস। এক মনে কথাগুলো বলে আবারও নীলিমার মুখে খাবার তুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল সায়র। একে একে খাবার আর ওষুধ খাইয়ে হাত পা মুছিয়ে নীলিমাকে পুনরায় বেডে শুয়ে দিল সায়র। অতপর সব কিছু গুছিয়ে রাখতে বেড ছেড়ে উঠে দাঁড়ালো ও। তৎক্ষণাৎ পেছন থেকে সায়রের আঙুলটা টেনে ধরে অস্পষ্ট গলায় নীলিমা বলল, আমার শীত করছে, এখানে অনেক ঠান্ডা, জলদি আসুন। সায়র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে পেল সত্যি নীলিমার চিবুক কাঁপছে থরথরিয়ে। মনে হয় জ্বরটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, অথচ নীলিমার শরীরে দুটো কমফোর্টার। সায়র ব্যাচেলার মানুষ, নীলিমাকেও এনে উঠিয়েছে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে। এখনও জিনিসপত্র সেরকম কিছুই কেনা হয়নি, বাসায় আর কোনো কমফোর্টারও নেই। এদিকে সায়রের নিজেরও শীত করছে আর নীলিমাও শীতে অস্থির হয়ে উঠছে। কি করা যায় এখন, সেই ভেবে পরিশেষে নিজেদের পরিস্থিতি পরখ করে সায়র অনেক কিছু ভেবে চিনতে আজ প্রথমবারের মতো নীলিমার সাথে এক বিছানায় এক কমফোর্টারের নিচে শুয়ে পড়ল।
সঙ্গে সঙ্গে আদুরে বিড়াল ছানার মতো ওর বুকের মধ্যে এসে ঠাঁই নিল নীলিমা। নীলিমা এভাবে কাছে আসায় সায়র একটু ইতস্তত বোধ করল না, আর না তো ওর মাঝে মাথা চাড়া দিয়ে উঠল কোনো অবাধ্য পুরুষালী ইচ্ছে। উল্টো নীলিমার কম্পনরত শরীরটাকে নিজের বুকে আগলে নিয়ে ওর উষ্ণতা ছড়িয়ে দিতে লাগলো নীলিমার সর্বাঙ্গে। কিছুক্ষণ যেতে নীলিমা কাঁপাকাঁপি থামিয়ে একটু শান্ত হয়ে এলে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে হিস হিসিয়ে শুধালো। এখন ভালো লাগছে? নীলিমা প্রথমে হ্যাঁ না দুদিকেই মাথা নাড়ালো, অতপর কোনো রূপ কথাবার্তা ছাড়াই সায়রকে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় বানিয়ে দিয়ে নিজের শরীরের উপরিভাগে এঁটে থাকা সবটুকু সম্ভ্রম টেনে টুনে খুলে ফেলল। নীলিমার এহেন কাণ্ডে সায়র চোখ বড় বড় করে দাঁত খিচিয়ে বলে উঠল, এই মেয়ে, কি করছো তুমি? আমি এসব জীবনেও দেখিনি, এক্ষুনি ডাকো। সায়রের কথার দু পয়সা পাত্তা না দিয়ে ওকে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে নীলিমা বিড়বিড়িয়ে বলল, গরম লাগছে তো? কি আজব মুড সুইং রে বাবা! একটু আগে শীত শীত করে মাথা খারাপ করে ফেলছিল, এখন আবার হুট করেই গরম লাগছে। মনে মনে হাজারটা যুক্তি দাঁড় করালেও বস্তুত সায়র এই মুহূর্তে কথা বলার অবস্থাতেই নেই। ও নিজের হাত পা দাঁত সবকিছু খিচিয়ে চোখ বন্ধ করে রেখেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এক্ষুনি পানি খাওয়া প্রয়োজন। নীলিমার তুলতুলে শরীরের স্পর্শে ক্রমশ একটা ভেজা নরম অনুভূতি ছড়িয়ে পড়ছে সায়রের মন মস্তিষ্ক জুড়ে। সেই ছড়িয়ে পড়া বেসামাল অনুভূতির জোয়ারে কাবু হয়ে যাচ্ছে সায়রের ভালো মানসী সত্তাটা। ওর হৃদয়টা অবাধ্য কিছুর আশকারা দিয়ে যাচ্ছে বারবার, কিন্তু সেটা তো সম্ভব নয়। নীলিমা এমনিতেই জ্বরের ঘোরে বুঁদ হয়ে আছে, তার উপর সম্পর্কটা এখনো এতটা স্বাভাবিক হয়নি। অগত্যা উপায়ন্তর না পেয়ে সায়র দু হাত মুঠিবদ্ধ করে দাঁত খিচিয়ে নিজের মনটাকে ধমকাচ্ছে ক্রমাগত। নিজেকেই নিজের চোখ রাঙিয়ে বলছে, কন্ট্রোল সায়র, কন্ট্রোল ইউরসেলফ। তুই হলে জেন্টেলম্যান, তুই কেন জেকের মতো অধৈর্য হয়ে যাচ্ছিস? কন্ট্রোল কন্ট্রোল এভাবে কন্ট্রোল বলি আওড়াতে আওড়াতে কখন যে সায়র নিজে উন্মুক্ত নীলিমাকে দু হাতে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তার ইয়ত্তা নেই। সেদিনের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেই যে ওরও ঘর মেরেছিল, আজ অবধি আর বের হয়নি। কেউ খাবার দিয়ে গেলে খেয়েছে, নয়তো না। এর মাঝে অনু অনেকবার এসেছিল অরুর সাথে একটু কথা বলতে, কিন্তু প্রত্যেকবারই দরজার বাইরে থেকে ফিরে যেতে হয়েছে ওকে। এক কথায় অরু নিজেকেই নিজে ঘর বন্দি করে রেখেছে। অরুর দু চোখ সব কিছু ধোঁয়াশা। ও কৃতিককে দেখতে চায়, কৃতিককে ছুঁতে চায়, কৃতিকের কণ্ঠস্বর শুনতে চায়, কিন্তু কিভাবে? কৃতিক যে সেই সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের সান ফ্রান্সিসকো শহরে রয়েছে, আর অরু এখানে কৃতিকগঞ্জে। নিজের মা বোনের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে অরুর। তাদের কাছে কখনোই সাহায্য চাইবে না ও। ওদিকে চেনা জানা কারোর থেকে সাহায্য চাইবে তেমন কেউই নেই ওর জীবনে। কেই বা ওকে সাহায্য করবে অত দূরের গন্তব্য পৌঁছাতে? সবাই তো আর কৃতিক নয় যে অরু মুখ দিয়ে আ করলে অমনি সেটা মঞ্জুর হয়ে গেল। এক আকাশ পাতাল চিন্তায় জর্জরিত হয়ে সবসময় গুমুট হয়ে থাকে অরুর মন মস্তিষ্ক। ও ধরেই নিয়েছে ওর আর কৃতিককে দেখা হবে না। এই যে দেখা হবে না, এটা ভাবলে প্রচণ্ড রকম যন্ত্রণা শুরু হয়ে যায় ওর বুকের মাঝে। নিজের অজান্তেই মেয়েটা ছটফট করে ওঠে তৃষ্ণার্থ চাতকের মতো, অথচ সামনে পেছনে ধারে দূরে একটুখানি মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউই নেই ওর, কেউ না। ডোরাকে কোলে নিয়ে সে কখন থেকে বসে আছে অরু। ওর ভাবনারা যেন অন্তহীন। ওর দুঃখগুলো বোঝার সাধ্যই নেই ডোরার। ও শুধু উপলব্ধি করতে পারে অরুর ভারী দীর্ঘশ্বাস। এই যেমন এখন ধীরে ধীরে নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে উঠেছে অরুর, আর ওর কোলে বসে বসে আনমনে মাথা ঘষছে ডোরা। এমন সময় বাইরে থেকে কড়া নেড়ে একজন ভৃত্য জানায় সে দুপুরের খাবার নিয়ে এসেছে। বুক চিরে ভেতরের আহত বাতাসটুকু বের করে দিয়ে ওরও ডোরাকে রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই লোকটা ভেতরে প্রবেশ করে
টেবিলের ওপর খাবার সাজিয়ে রেখে ফিরে যেতে যেতে বলে, অরু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে লোকটাকে বিদায় জানায়। লোকটা চলে যেতে অরু পুনরায় দরজা লাগাতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে হুট করে ভেতরে প্রবেশ করে রেজা। রেজার কর্মকাণ্ডে অরু বিস্মিত হয়ে ছাছালো কণ্ঠে বলে, এটা কোন ধরনের ম্যানার রেজা ভাই? আপনি এক্ষুনি বের হন আমার রুম থেকে।